এমন একটা অবস্থা নির্বাচনের আগে আগে করেছিল যা শপথ নিতে বাকি আছে, মানে তারাই ক্ষমতায় যাচ্ছে এটা একটা নিশ্চিত, এবং তাদের পক্ষ থেকে কখনো কখনো তাদের নিচু বা মধ্যম শ্রেণীর নেতারা এমনও কথা বলেছে এটা কোরআনে আছে যে জামাত এবার ক্ষমতায় যাবে, এবং এটা এমন ব্যাখ্যা দাঁড় করাইছিল তারা। আমাদের একটা বড় সেকশন মানুষ আছে যারা ধর্মভীরু, কিন্তু তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। জামায়াতে ইসলাম, ইসলাম নাম নিয়ে তারা যে কথাগুলো সাধারণত বলে, বাস্তবতার কতটুকু থাকে তার মধ্যে, এটা নিয়ে আমার সন্দেহ আছে। আর ধোঁকাবাজি আর প্রতারণা। আর 2 নম্বর হচ্ছে তাদের যদি বিশ্বাস করতো, এবারই তাদের সিট সংখ্যা প্রতিষ্ঠার পর এদেশের সবথেকে পুরাতন রাজনৈতিক দল হিসাবে 47-এর পর থেকে তাদের জন্ম, সেই তো এর মধ্যে এবারই মানে আসন সংখ্যার দিক থেকে মানে সর্বোচ্চ। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে থাকলে তারা 19-20টা থাকতো, বিএনপি ছাড়া একক ইলেকশন করে 3টা থেকে 6টার মধ্যে। তো সেই জন্যই রাজনীতির বিবেচনায় যদি জনগণের ভোটিং পাওয়ারটাকে আমি গুরুত্ব সহকারে দেখি, তাহলে তাদের রাজনীতিটা, বুঝছেন, ধর্মকেন্দ্রিক দেশের রাজনীতিটা, সেই রাজনীতিটা এই দেশের মানুষ গ্রহণ করেনি, বরঞ্চ মুসলিম লীগেরটা গ্রহণ করছিল। সে তারাও ধর্মকেন্দ্রিক, মুসলিম লীগ তো মুসলিম শব্দ না, সেটা তো নাই হয়ে গেছে, কিন্তু তারা পাকিস্তান আন্দোলনে শুধু নেতৃত্ব দেয় নাই, নির্বাচনও জয়লাভ করছে। যেমন শেরে বাংলা ফজলুল হকের সাহেবের কৃষক শ্রমিক পার্টি নির্বাচন কেন্দ্রে, ওইসব জায়গাতে ওইসব সময়গুলোতে জামাত বলে কোনো সংগঠনে ইতিহাসে দেখা যাবে না যে তারা নির্বাচনে মানুষের সমর্থন নিয়ে খুব একটা ভালো করছে। আর ধোঁকাবাজি আর প্রতারণার ইস্যুটা যদি একটু বলেন, যে জামাতের আমি যেটা বলছেন যে আন্দোলন সংসদেও চলবে, রাজপথেও চলবে। না, এটা বিরোধী দলের নেতা হিসাবে এটা বলতে পারেন, পার্লামেন্টে বলতে পারেন, রাজপথে বলতে পারেন, তার মতো করে সে তার সাংগঠনিক প্রভাব সৃষ্টি করার জন্য এই কথাগুলো বলতে পারে। কিন্তু এর ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়াবে 3 মাসের মধ্যে তো ওই ধরনের কোনো ঘটনা তারা করতে পারে না। সেই জন্য আমাদের এই ক্ষেত্রে মানে গণতান্ত্রিক রাজনীতিতে আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। সেই না করে তাৎক্ষণিক সমালোচনাটা সম্পূর্ণ ঠিক হবে না।